গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো সেই বিরুদ্ধে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, ৯ লাখ মার্কিন ডলার পাচার এবং সালেউদ্দিন আহমেদ সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা আছেন আমার সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা এবং ২৩,৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরের পরিমাণ ২৮ লাখ কোটি টাকারও বেশি। সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠানো হয়েছে। দর্শক এবার টাকা পাচার করতে গিয়ে বিমানবন্দরে হাতে নাতে ধরা খেলেন। এইদিকে নাকি বিএনপির নেতা তারেক রহমানের কাছে অনেকেই টাকা পাচার করছে এবং কঠিন বিপদে পড়ে গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আসলে ঘটনাটা কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। মানে নিউজটা আসার পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিট নিউজটার স্থায়িত্বকাল ছিল। আমাদের সমন্বয়কদের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক রাফি, চট্টগ্রামের ছেলে সম্ভবত। তো রাফির অ্যাকাউন্টে 32 কোটি টাকা এই মর্মে একটা নিউজ প্রকাশ করেছিল ডেইলি বাংলাদেশ নামক একটা পত্রিকা। সম্ভবত এটা অনলাইন ভার্সনে চলে, এটার প্রিন্ট ভার্সন আছে কিনা আমি জানি না। হেডলাইনটা ছিল এরকম যে আপনার অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশে সমন্বয়কদের তদবির বাণিজ্য, এক রাফির হিসাবেই 32 কোটি টাকা, এই শিরোনামে সংবাদটি প্রকাশ হয়। হওয়ার ঠিক কয়েক মিনিট পরেই নিউজটিকে আবার নামিয়ে নিয়েছিল, মানে ডাউন করে দিয়েছে আপনার এই ডেইলি বাংলাদেশ পত্রিকা। এরপরেই স্বাভাবিকভাবে বিষয়টি মুহূর্তের মধ্যেই তোলপাড় হয়েছে যে এই যে নিউজটি ডেইলি বাংলাদেশ করলো, তারা কেন নিউজটা নামিয়ে নিল। এর কয়েক মিনিট পরেই আবার ডেইলি বাংলাদেশ আরও একটা নিউজ তারা প্রকাশ করেছে। এই নিউজটার হেডিং হচ্ছে আমরা যদি দেখি যে সংবাদের তথ্যে ভুল থাকায় দুঃখ প্রকাশ। এখন কি ভুল ছিল আসুন দেখি। তারা বলছে, প্রতিবেদক বলছে যে আমাদের নিজস্ব প্রতিবেদকের হাতে আসা তথ্যে প্রাথমিকভাবে সংবাদটি প্রকাশ করলেও পরবর্তীতে এ নিয়ে যাচাই বাছাই করার পর এই নিউজটি বা এই তথ্যটি মিথ্যা প্রতীয়মান হয়। সম্পাদকীয় নীতি অনুযায়ী সংবাদটিকে আমরা বন্ধ করে দিয়েছি। সংবাদটি প্রকাশের আগেই তথ্য যাচাই করা উচিত ছিল। তো ডেইলি বাংলাদেশ কি নতুন কোনো পত্রিকা যে অনলাইনে আসছে তারা জুম্মায় 8 দিন? অবশ্যই এটা পুরনো একটা অনলাইন পত্রিকা। তো কেন আপনারা সংবাদটা প্রকাশ করার আগে যাচাই বাছাই করলেন না, যখন এত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়কের অ্যাকাউন্টে 32 কোটি টাকার তদবির বাণিজ্যের নিউজটা আপনারা করছেন? তারপর তারা বলছে যে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করার দায়ে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাছাড়া এই সংবাদের কারণে সমন্বয়ক রাফির যেই মানহানি ঘটেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এই ভুলের পেছনে জড়িত রিপোর্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডেইলি বাংলাদেশ। তারা তাদের বক্তব্যটা প্রকাশ করেছে। এখন ঘটনা যেটা হয়েছে যে এই নিউজটা প্রথম তারা যেটা প্রকাশ করেছে, পরবর্তী সময় নিউজটাকে ডাউন করার পর আবার এই নিউজটাতে জনগণের মধ্যে একাংশ মনে করছে উপর মহলের চাপে নিউজটাকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা আপনারা অনেকেই মনে করছেন, কিন্তু সংবাদ মাধ্যমটি বলছে তথ্যটাতে ভুল ছিল। এই কথাটার প্যাচটা আবার একটু কোথায়, অনেকে কয়েকদিন আগে দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমানের একটা কথাও মেনশন করে বসেছেন কমেন্টে। তিনি বলছিলেন যে এই সরকারের বা এখানে অনেক যারা আছেন এই মুহূর্তে তাদের কি ভুল হয় না? সেই নিউজগুলো কি গণমাধ্যমে করতে দেওয়া হচ্ছে? সেগুলো কি চাপ প্রয়োগ করা হচ্ছে না টেকনিক্যালি? ওই কথাটারে অনেকে এখানে এসে জোড়া দেওয়ার চেষ্টা করছেন যে সম্ভবত রাফি খুবই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক। এই মুহূর্তে সারা বাংলাদেশে আমরা হাতে গোনা 10 জন সমন্বয়ককে যদি কাউন্ট করি তার মধ্যে রাফি একজন। তো সেই রাফির বিরুদ্ধে যখন সংবাদটা হয়েছে, স্বাভাবিকভাবে এটা জনমনে কনসার্ন ক্রিয়েট করে বসছে। এখন যখন নিউজটা সরিয়ে দিয়ে আবার তারা সঠিক নিউজটা প্রকাশ করেছে যে তথ্যে ভুল ছিল, জনগণের একাংশের ধারণা যে না ভাই, এটা মনে হয় উপর মহল থেকে চাপ দিয়ে সে পত্রিকার সম্পাদককে নিউজটা সরাই নেওয়া হয়েছে। এটা পারসেপশন থেকে বলা হচ্ছে। এখন আসলে ঘটনাটা কি এটা পত্রিকাওয়ালারা ক্লিয়ার করছে। এরপরেও এই বিষয়টা নিয়ে নিউজটা হবার পরে
রাফি সম্ভবত আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বিষয়ে একটা লাইভ টক শোতে কানেক্ট হবেন যে কিভাবে তার বিরুদ্ধে নিউজটা হয়েছে বা তার অ্যাকাউন্টে 32 কোটি টাকা, এটা নিয়ে নিউজ সহ আরো বিভিন্ন ইস্যুতে তিনি একটা বক্তব্য রাখবেন। তো ওইটা আসার পরে আমরা হয়তো আরো ক্লিয়ার হব। তবে গণমাধ্যমের উচিত হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ এই সকল নিউজ করার আগে আপনাদের মাথায় রাখা উচিত যে গণমাধ্যমের নিউজগুলোর প্রতি মানুষের একটা আস্থার জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু আপনারা ভুটভাট এরকম নিউজ করে সরাই দিলে সবাই যেটা গণহারে বিশ্বাস করছে তা না, কেউ কেউ কিন্তু ওইটাই ভাবছে। বাট আপনাদের বক্তব্য হচ্ছে তথ্যটা ভুল ছিল। তো নিশ্চয়ই কয়েক মিনিট পরে রাফির বক্তব্য সামনে আসলে আরো ক্লিয়ার বুঝবেন, বাট তথ্যটা ভুয়া ছিল। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠানো হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে BG 201 লন্ডনগামী ফ্লাইটে আজ সকালে লন্ডন যাওয়ার কথা ছিল নাসরিন আক্তার নিপুণের। তবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই তাকে লন্ডন যেতে বাধা দেওয়া হয় এবং বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তারা কিন্তু তার পাসপোর্ট এবং বিভিন্ন নথিপত্র অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপর তাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তবে ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি তুলেছে সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে নাসরিন আক্তার নিপুণকে বিগত সরকারের আমলে বিভিন্ন প্রচার প্রচারণা এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু দেখা যেত। গত 5 আগস্টে সরকার পতনের পর থেকে নাসরিন আক্তার নিপুণ অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন। আজ সকালে তার কিন্তু লন্ডন যাওয়ার কথা ছিল, তবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই তাকে লন্ডন যেতে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। নয়ন সরকার, ডিবিসি নিউজ। স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা পয়সা, তার সাথে খুব ভালো সম্পর্ক। আরো অন্য যারা শাহজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করতো। জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, কিন্তু তার কেন এত পাওয়ার ছিল, টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। জুয়েলের সঙ্গে আমার পরিচয়, জুয়েলের খালাতো ভাই মাহিন যে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। দেখাচ্ছি, দিস ইজ দ্য মাহিন। আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো, যে কোনো অনুষ্ঠানে আমার সাথে থাকতো, আমার সব কিছু সাথে। মাহিনের সাথে যখন আমরা একসাথে আড্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো, সেই জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের মাহিনের পেজে, তখন সে আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। এবং আমার সব কিছু জেনে সে মাহিনের মাধ্যমে মাহিন তার সাথে আমাকে পরিচয় করে দেয়, মাহিনের মাধ্যমে পরিচিত হই। এবং সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা যে আমাকে সে বিয়ে করবে, আমাকে সে পছন্দ করে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, সে সেপারেটেড। তো আসলে সে যখন বিয়ের ঠিক 3 দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না, কারণ 3 থেকে 4 দিন পরে আমার যখন শুটিং থাকে, আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল। আমার মায়ের বাসা থেকে শুটিংয়ে যাই, দেন শুটিংয়ে যখন একটু রাত হয়ে যায়, আপনারা জানেন শুটিংয়ে আসলে কোনো টাইম টেবল থাকে না, 12টা এক্সিট করে যায়, আমি তখন বাসায় ফিরি, এসে দেখি জুয়েল আমার উপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না, আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আমি আকাশ থেকে পড়ি আসলে যে লোকটা বিয়ে রাখ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে। তো বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।